মানে প্রধানমন্ত্রী অবশ্যই বিজেপির সারা ভারতবর্ষের অন্যতম মুখ এবং অবশ্যই আন্তর্জাতিক স্তরে সবচাইতে জনপ্রিয় একজন নেতা। তিনি যখন পশ্চিমবঙ্গে আসছেন এবং সেই প্রাক্কালেই যদি প্রার্থী তালিকা ঘোষণা হয়, আমি বলছি সেটা কিন্তু একটা অন্য উচ্চতা পাবে। বা তলে তলে তৃণমূলের সাথে যোগাযোগ রেখেছে এমন কর্মী যারা দলের ক্ষতি করছে বই লাভবান করছে না, তাদেরকে বসিয়ে দেওয়া 11-12% বা 20% নতুন মুখ আনা, এটা কিন্তু আমি মনে করি একটা পলিটিক্যাল এক্সারসাইজের পার্ট। তাতে কিন্তু আমার মনে হয় লড়াইটা কিন্তু এবার খুব ইন্টারেস্টিং পর্যায়ে চলে গেছে। 21-এর নির্বাচনটা আমি কি দেখেছিলাম, পুরো দায়িত্বটা দেওয়া হয়েছিল মুকুল রায়, দিলীপ ঘোষের উপরে। অনেক সময় পলিটিক্যাল পার্টির শাসক দলের বিরুদ্ধে লড়াইয়ের উল্লেখযোগ্য দলীয় মুখ না থাকলে সমাজের স্বচ্ছ ভাবধারার মুখকে আনা, এনে একটা চান্স নেওয়া, এবং সেই চান্সগুলো কিন্তু সফল হয়। সেটা তৃণমূল করেছে শুধু নয়, সব দলই করে কম বেশি। দেখো, কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মীদের আর কোনো রাস্তা নেই। প্রথমেই বলে রাখি, এই স্বৈরাচারী, মিথ্যাচারী, গণশত্রু একটি সরকারকে উৎখাত করতে কর্মচারী, মধ্যবিত্ত, শিক্ষক, শিক্ষাকর্মীরা রাস্তায় নেমেছে। এই রাস্তায় নামাটার পাশে কিন্তু সাধারণ মানুষ আছে, আমার কাছে আছে। কোথাও সুপ্রিম কোর্ট তার অর্ডারে ফাইনাল রায়দানে কোথাও বলেনি কমিটি বানানোর কথা, বলেছে তারা কমিটি বানিয়েছে এবং রাজ্যকে 31শে মার্চের মধ্যে, 31শে মার্চও নয় বোধহয়, 15ই মার্চের মধ্যে টাকাটা বকেয়া 25% দিতে হবে। হাওয়াটা মানে ঝোড়ো হাওয়া নাকি মৃদুমন্দ হাওয়া আমি জানি না, এবং হাওয়াটা কতটা সঠিক সেটাও আমি জানি না, কিন্তু এইটুক বলতে পারি, যাহা রটে তাহা তো কিছু হলেও বটে। তো পরিষ্কার হলো একটা জিনিস, বারবার যেটা কথা ওঠে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখকে পশ্চিমবঙ্গে ভোটে বিজেপি সর্বভারতীয় একটা পার্টি, এবং বিভিন্ন রাজ্যে এই মুহূর্তে ম্যাক্সিমাম ওদেরই, ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে অধিকাংশই ওরা শাসন করে, বিজেপি শাসনে। তুমি দেখবে অলমোস্ট কোনো রাজ্যতেই ওরা কিন্তু ভোটের আগে নির্দিষ্ট কোনো মুখকে দাঁড় করায় না, ওরা কেন্দ্রীয়ভাবে লড়ে। এবং ওই একটাই যে, যেমন মুখ্যমন্ত্রী বলে 294টা সিটে আমি মুখ। এই যে নির্বাচনটা হতে যাচ্ছে, এই নির্বাচনে বিজেপি, রাজ্য বিজেপি যারা বকলমে কেন্দ্রীয় বিজেপির বলতে পারো একদম অনুসরণকারী একটি দল, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের সর্বভারতীয় নেতা অর্থাৎ এ দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, তিনি কিন্তু মেন চালিকা শক্তি বা মুখ হয়ে ভোটটা লড়ার জায়গাটা তৈরি করছেন, প্রথম। দ্বিতীয়, এবার যদি বিজেপির স্ট্রাকচারটা তুমি দেখো, এটা কোয়াইট আনপ্রেডিক্টেবল বিজেপি। 2021-এর বিজেপি এটা নয়। এখানে প্রার্থী তালিকা ভেতরে ভোটাভুটির মাধ্যমে একাধিক অপশন নিয়ে চালুনি দিয়ে চেলে কেউ বলতে পারছে না আমি প্রার্থী। 21-এর নির্বাচনটা আমি কি দেখেছিলাম, পুরো দায়িত্বটা দেওয়া হয়েছিল মুকুল রায়, দিলীপ ঘোষের উপরে। মুকুলবাবু তৃণমূলের বা অন্যান্য দল থেকে 161 জনকে এনে প্রার্থী করেছিল। তাদের একটা বিশাল অংশের দুর্নীতির মুখ ছিল, যেমন টেট বিশ্বজিৎ। দল তৃণমূল নিতে পারছে না, বিজেপি প্রার্থী করেছিল। এতে যেটা হয়েছিল, সার্বিকভাবে মানুষের মধ্যে যে পরিবর্তনের একটা আশা আকাঙ্ক্ষা, সেটা ধূলিসাৎ হয়েছিল। যে এটা রেখে আমার কী লাভ, যদি তৃণমূলের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখরাই বিজেপির মুখ হতে পারে, তাহলে ওয়াই নট তৃণমূলকেই ভোটটা দেবো। এটা একটা কিন্তু বার্তা ওই সময় গিয়েছিল। এবার কিন্তু বিজেপির প্রার্থী তালিকার নির্বাচনের আগে দলীয় স্তরে একান্তই কনফিডেন্সিয়ালি একাধিক নাম এলাকার থেকে উঠে এসে ভোটাভুটির ভিত্তিতে যাদের মার্কস অনেক বেশি, তাদের তালিকায় স্থান পাওয়া এবং অনেক বেশি পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থীদেরকে দেওয়ার কথা যেভাবে উঠছে, আমরা অন্তত যেটা খবরে পাচ্ছি, তাতে কিন্তু আমার মনে হয় লড়াইটা কিন্তু এবার খুব ইন্টারেস্টিং পর্যায়ে চলে গেছে। এবং এই লড়াইয়ে যে সামান্য রকমের জায়গা দেবে না রাজ্যের বিজেপি,
এবং 2021-এর যে রিপিটেশন ভুল ভ্রান্তিগুলো প্রার্থী নির্বাচন থেকে শুরু করে দলের গতি প্রকৃতি, এমনকি অন্য দল থেকে আনার প্রশ্নেও একটা মতাদর্শ ভিত্তিক দল অর্থাৎ রেজিমেন্টেড পার্টি বিজেপি যে কায়দায় সমস্ত মানে সীমা পরিসীমা মতাদর্শকে জলাঞ্জলি দিয়েছিল 21-এর নির্বাচনের আগে, সেটা কিন্তু এই নির্বাচনে হচ্ছে না। অন্তত এবারের প্রার্থী নির্বাচনের যে তুমি কথাটা বললে, আগামীকাল ভারতবর্ষের মানে প্রধানমন্ত্রী অবশ্যই বিজেপির সারা ভারতবর্ষের অন্যতম মুখ এবং অবশ্যই আন্তর্জাতিক স্তরে সবচাইতে জনপ্রিয় একজন নেতা। তিনি যখন পশ্চিমবঙ্গে আসছেন এবং সেই প্রাক্কালেই যদি প্রার্থী তালিকা ঘোষণা হয়, আমি বলছি সেটা কিন্তু একটা অন্য উচ্চতা পাবে। একটা সংগঠন, একটা সরকার, একটি দল, সেটা বিরোধী হোক বা সপক্ষ, 15 বছর পরপর, 5 বছর পরপর, 10 বছর পরপর যে ইন্টারভেলটাই তারা ধরে নিক না কেন, এক্ষেত্রে ধরো বিজেপির 5-21-এ যারা জিতেছে, অনেকে তাদের মধ্যে জনগণের কাছে পৌঁছানোর ক্ষেত্রে অর্থাৎ এই যে যেটা বলে জনসংযোগ, অনেকেই করেনি। অনেক জায়গায় আছে স্থানীয় বিধায়কের ক্ষেত্রে একটা বিরূপতা তৈরি হয়েছে, অ্যান্টি ইনকামবেন্সি হয়েছে, এটা অস্বীকার কোনো দলই করতে পারে না। এই জায়গায় দাঁড়িয়ে এটা প্রথম ক্রাইটেরিয়া হওয়ার কথা, নিষ্ক্রিয়, অসুস্থ, বয়সজনিত কারণ, এই সব ফ্যাক্টরে প্রার্থী পরিবর্তন, কিংবা ধরো কোনো একটা জায়গায় মার্জিনালি জিতেছে, সে বিজেপি জিতুক বা তৃণমূল, আমি সার্বিকভাবে বলছি, সেই জায়গায় দাঁড়িয়ে পরের বছর লড়াইটা আরও হাড্ডাহাড্ডি হওয়ার সুযোগ আছে। সেই অঙ্কে দাঁড়িয়ে এই যে সিদ্ধান্তটা 11-12% বা 20% নতুন মুখ আনা, এটা কিন্তু আমি মনে করি একটা পলিটিক্যাল এক্সারসাইজের পার্ট। এবং এই পলিটিক্যাল এক্সারসাইজটা যে বিজেপি করছে, যে বিজেপি সম্পর্কে এ রাজ্যে অন্তত মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গেছিল, বিজেপির সংগঠন নেই, বিজেপির স্থানীয় স্তরের যোগাযোগ তেমন নেই, নিবিড়তা নেই, যেখানে তৃণমূল অনেক বেশি দুর্নীতি করলেও এই নিবিড় জনসংযোগটা তারা করছে। লাস্ট কয়েক মাসে অন্তত শ্রমিক ভট্টাচার্য রাজ্যের বিজেপির এই সর্বোচ্চ পদে বসার পরে কিন্তু দলের মোবিলাইজেশনটা কমপ্লিট হয়েছে, দলের গ্রাসরুট লেভেলের সংযোগটা তৈরি হয়েছে। এই যে মণ্ডল তৈরি করা, শক্তি কেন্দ্র তৈরি করা, বিজেপির যে বহুল প্রচলিত সংগঠনের ভিত্তিভূমি, এই ছোট ছোট মডিউলগুলো কিন্তু খুব অ্যাক্টিভ হয়েছে। এবং তারই পার্ট হয়তো এটা যে তারা নিষ্ক্রিয়, অসুস্থ, জনসংযোগবিহীন অনেক কর্মী বা তলে তলে তৃণমূলের সাথে যোগাযোগ রেখেছে এমন কর্মী যারা দলের ক্ষতি করছে বই লাভবান করছে না, তাদেরকে বসিয়ে দেওয়া, এই যে সিদ্ধান্ত, যদি এটা সত্যিকারের হয়ে থাকে তাহলে আমি বলবো এটা কিন্তু দলের সজীবতা, অ্যাক্টিভনেসের একটা বড় উদাহরণ হয়ে থাকবে। বিজেপি তৃণমূলের মতন ভোট কৌশলী কাজে লাগায়নি, বরং তারা যেটা করেছে বিভিন্ন স্তরে একদম স্থানীয় মানুষদের সাথে কন্ট্যাক্ট। ধরো বিজেপি করে না, অথচ শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে সরব, বিজেপি করে না প্রাতিষ্ঠানিকভাবে, অথচ তারা এলাকায় সামাজিক প্রকল্পগুলো, মানুষের সাথে নিবিড় যোগাযোগ, সমাজসেবা সব কিছু কাজ করে যায়। শিক্ষাবিদ, এই মানুষগুলোকেও কিন্তু শুনছি আমার কাছে তথ্য বিজেপি কাছে টানার বা দলীয় প্রার্থী করার একটা চেষ্টা করছে। কোর রাজনীতির লোক তো আছেই, সারা বছর বিজেপির হয়ে লড়াই করেছে, এমন লোক তো থাকবেই, এই লোক ছাড়া তো দল চলতে পারে না। কিন্তু এমন অনেক জায়গা আছে যেখানে বিগত 21-এর নির্বাচনে বিজেপি হেরে গেছে, কিন্তু খুব মার্জিনালি হেরেছে। সেই পোস্টগুলোতে প্রার্থী সেই অর্থে তাদের স্বচ্ছ ভাবধারার প্রার্থী নেই, মানুষ বিকল্প হিসাবে এমন কোনো নাগরিক সমাজের মুখকে চাইছেন যেটা তৃণমূলও 11 সালে করেছিল। তাদের কোর তৃণমূলের লোকের বাইরেও এমন এমন মুখ দিয়েছিল। আমি উদাহরণ দিচ্ছি, শিলিগুড়ি বিধানসভা কার সাথে লড়াই চলছে? অশোক ভট্টাচার্য, উত্তরবঙ্গের অলিখিত মুখ্যমন্ত্রী, বাম সরকারের সময় পৌর নগর উন্নয়ন মন্ত্রী, তার বিরুদ্ধে তৃণমূল প্রার্থী দিল কাকে? শিলিগুড়িতে সেই গ্রহণযোগ্য তেমন মুখ ছিলেন গৌতম দেব, তাকে গৌতম দেবকে এই পার্টে মেন শিলিগুড়িতে দাঁড় করালেন না, তাকে দাঁড় করালেন ফুলবাড়ি ডাবগ্রাম এই সাইডে নিয়ে চলে গেলেন, একটু আউটসাইড জলপাইগুড়ি জেলার পার্টে।
একদম সীমানে। এবং অশোক ভট্টাচার্যের মতন ওই রকম একটা প্রভাবশালী লোক, যার জেতাটা অন্তত সমস্ত ধরনের সার্ভে রিপোর্ট বলেছিল উনি আর বুদ্ধবাবু জিতছেন, কিছু সার্ভে বাদ দিয়ে, সেখানে কিন্তু তৃণমূল দাঁড় করিয়েছিল রুদ্র ভট্টাচার্যের মতন একজন সমাজকর্মী ডাক্তার। এইডস পেশেন্টদের উপরে তার এবং তার স্ত্রীর কাজ মানে জগৎ বিখ্যাত, তাকে দাঁড় করানো, একটা চান্স নেওয়া। যে অনেক সময় পলিটিক্যাল পার্টির শাসক দলের বিরুদ্ধে লড়াইয়ের উল্লেখযোগ্য দলীয় মুখ না থাকলে সমাজের স্বচ্ছ ভাবধারার মুখকে আনা, এনে একটা চান্স নেওয়া, এবং সেই চান্সগুলো কিন্তু সফল হয়। সেটা তৃণমূল করেছে শুধু নয়, সব দলই করে কম বেশি। এর আরও অনেক 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 উদাহরণ আছে। তৃণমূলের সময় তো এগুলো হয়েছে। নাট্যকর্মী অর্পিতা, তাকে দাঁড় করিয়ে জিতিয়ে এনেছে তৃণমূল। ওই ব্যান্ডের গায়ক সৌমিত্র, তাকে দাঁড় করিয়েছে। এই রকম চান্সেসগুলো নেওয়া হয়। এতে কি হয়, একদিকে যেমন দলীয় কোন্দল টিকিট পাওয়া নিয়ে সেটা যেমন আটকানো যায়, আর অনেক সময় দলের সংগঠনের ভিত্তিভূমি খুব দুর্বল থাকলে এই মানুষগুলো ভোট বৈতরণী পার করে দিতে সাহায্য করে। কারণ এক্ষেত্রে শুধু বিজেপি নিজের ভোটটা পাবে না, অনেক দেখা যায় বিক্ষুব্ধ তৃণমূল, কংগ্রেস, বাম এই ভোটটাও শিফট করে যায় ওই মানুষটার ইমেজের দিকে তাকিয়ে। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পরিষ্কার একটা কথাই সত্যি, যে ভোট কৌশলী না থাকলেও সংগঠনের ভিত্তিভূমিটা নো ডাউট দুর্বল থাকার পরেও বিজেপি কিন্তু কাল্টিভেট করেছে ভোটের ময়দানটায়, এবং প্রত্যেকটা বিধানসভা ধরে ধরে স্টাডি করেছে কেন্দ্রীয় মানে কেন্দ্রীয় স্তরে এবং রাজ্য স্তরে অবশ্যই একটা ওয়েল কোঅর্ডিনেশন করে। তারই প্রতিফলন হয়তো হতে যাচ্ছে এই প্রার্থী তালিকা। দেখো, কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মীদের আর কোনো রাস্তা নেই। প্রথমেই বলে রাখি, এই স্বৈরাচারী, মিথ্যাচারী, গণশত্রু একটি সরকারকে উৎখাত করতে কর্মচারী, মধ্যবিত্ত, শিক্ষক, শিক্ষাকর্মীরা রাস্তায় নেমেছে। এই রাস্তায় নামাটার পাশে কিন্তু সাধারণ মানুষ আছে। আজকে সুপ্রিম কোর্ট ফাইনাল রায় দান করে দিয়ে বলেছে 25% দিতে হবে। দ্বিতীয়বার, প্রথমবার সুপ্রিম কোর্টের অর্ডারটাকে মানেনি, সুপ্রিম কোর্ট মানে নাই সরকার। তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রীকে মিথ্যাচার করতে হয়েছে, যেটা তারা 11 বছর 12 বছর ধরে ডিএ না দিয়ে, 14 বছর ধরে ডিএ না দিয়ে, এই মিথ্যাচারটা মুখ্যমন্ত্রী নিজে করেছেন বারবার। আবার 9তম মিথ্যাচার, এইটা তিনি কমিটি বানিয়ে দিয়েছেন। সুপ্রিম কোর্টের অর্ডারটা আমার কাছে আছে। কোথাও সুপ্রিম কোর্ট তার অর্ডারে ফাইনাল রায় দানে কোথাও বলেনি কমিটি বানানোর কথা, বলেছে তারা কমিটি বানিয়েছে এবং রাজ্যকে 31শে মার্চের মধ্যে, 31শে মার্চও নয় বোধহয়, 15ই মার্চের মধ্যে টাকাটা বকেয়া 25% দিতে হবে। মাননীয় সুপ্রিম কোর্ট যদি মনে করে থাকে এই সরকার গ্রসলি মিথ্যাচার করেছে ডিএ নিয়ে, এই সরকার প্রথম দিন থেকে ডিএ অধিকার নয় বলে চালিয়েছে, অথচ এই রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী নেত্রী থাকাকালীন 2009 কি বলেছিল, বামপন্থের তৎকালীন বামপন্থ সরকার 11 না 12% ডিএ বকেয়া তারা দিচ্ছে, অল্প অল্প করে দিয়ে যাচ্ছে। তারপরে এই সরকারের তৎকালীন বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি, আজকে যে এই সরকারের মুখ, তিনি বলেছিলেন যে সরকার ডিএ দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই। মমতা ব্যানার্জি বলেছে, আমার কথা নয়, আপনি আর্কাইভটা চেক করুন। দ্বিতীয়, আজকে সরকার ক্ষমতায় আসার পরে ডিএ অধিকার নয়, তারপরে বলছে ডিএ চাইলে কুকুর, গরু, ছাগল, ডাকাত, এইসব কথা বলেছে। কাদের বিরুদ্ধে বলেছে? তার রাজকর্মচারী, তার সরকারের অন্যতম পিলার শিক্ষক শিক্ষিকাদের, শিক্ষাকর্মীদের বিরুদ্ধে। এমনকি তার আজকে এই যে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পগুলো যারা বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে তাকে তার সরকারের সাফল্যকে বিরাজিত করেছে, সেই প্রকল্পগুলো তো মদন মিত্র পৌঁছে দেয় না, তার 2 কোটি টাকা ঝাড়বাতির শান্তিনিকেতনের ঘরে থাকা অভিষেক ব্যানার্জি পৌঁছে দেয় না, ফিরাদ হাকিম পৌঁছে দেয় না বাড়ি বাড়ি, এটা দেয় কর্মচারীরা। সেই কর্মচারীদের কুকুর বলেছে তৃণমূল সরকার, এই মমতা ব্যানার্জি। কখনো বলছে টাকা নেই, কেন্দ্র টাকা দেয় না, কখনো বলছে অধিকার নয়, কখনো উস্কে দিচ্ছে সমাজের এই যে লক্ষ্মী ভাণ্ডার পাওয়া, কন্যাশ্রী পাওয়া, কিংবা তোমার যুবসাথী পাওয়া লোকজনকে বেনিফিশিয়ারিদের উস্কে দিচ্ছে, দেখো তোমাদেরকে আমরা এটা দিতে পারবো না ডিএ দিলে। প্রথম আপনাকে বলে রাখি, পশ্চিমবঙ্গ সরকারের কোনো ফিনান্সিয়াল আর্থিক সংকট নেই। আমি কিন্তু ডেটা ছাড়া কথা বলি না, আমি তোমাকে পরিষ্কার বলছি। দেখো যে এই মুহূর্তে আমার কাছে যে তথ্য আছে সেই তথ্য মোতাবেক এই তোমার রিজার্ভ ব্যাংক, আমি
অর্থবর্ষে যদি যাই, 2022-23 অর্থবর্ষে সমস্ত রাজ্য কেন্দ্রের যে কর পেয়েছে এবং অনুদান দুটোর যদি আমরা প্রাপ্তি দেখি, ভারতবর্ষের জিডিপি 6.3%, সেখানে পশ্চিমবঙ্গ কেন্দ্রের থেকে প্রাপ্তি রাজ্যের জিডিপির 7.3, সবচেয়ে বেশি। শুধু তাই নয়, রাজ্য সরকার বলে না যে আমাদের টাকা দেয় না কেন্দ্র টাকা দেয় না। 2009 সালে প্রকাশিত পশ্চিমবঙ্গের পঞ্চম বেতন, মানে তার আগে দেখো, একটু 1 মিনিট এটা একটু কাটো। হ্যাঁ, যদি হিসাবটা বলি, 2010-11 সালে বামফ্রন্ট সরকারের শেষ বছরে কেন্দ্রীয় করের ভাগ ও অনুদান মিলিয়ে কেন্দ্র পশ্চিমবঙ্গকে দিয়েছিল 23,754 কোটি টাকা। অথচ 22-23 সাল দেখো, ওই সময় 23,754 কোটি টাকা দিয়েছে। আজকে 23-24 সাল এই সরকারের সময় অর্থবর্ষে কেন্দ্র সরকার করের ভাগ এবং অনুদান মিলিয়ে পশ্চিমবঙ্গকে দিয়েছে 1.13 লক্ষ কোটি টাকা। অর্থাৎ এই সরকার যে বলছে আমাদের কেন্দ্র টাকা দেয় না, সেটা কত বড় মিথ্যাচার। দ্বিতীয় বলছে ডিএ নাকি আমাদের অধিকার নয়। এ রাজ্যে নাকি ডিএ দরকার নেই, কারণ এ রাজ্যে নাকি জিনিসপত্রের দাম অনেক সস্তা। আমি তোমাকে 3টে উদাহরণ দিই। বামফ্রন্ট সরকারের শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবু বেতন পেতেন 7,500 টাকা। এ রাজ্যের এমএলএরা কত টাকা বেতন বাড়িয়েছে? প্রায় 2 লক্ষ টাকা। মুখ্যমন্ত্রী নিজে 1,90,000 2 লক্ষ টাকা নেন। কত গুণ? 7,500 থেকে আজকে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা বেতন বাড়িয়ে নিয়েছে। কত গুণ? হিসাব করলে তুমি দেখবে সংখ্যাটা 30 থেকে 40 গুণ বাড়িয়ে দিয়েছে বেতন। দ্বিতীয় বলছে ডিএ নাকি আমাদের অধিকার নয়। এ রাজ্যে একই কর্মচারীরা যখন দিল্লির বঙ্গভবনে বা অন্য রাজ্যে রিপ্রেজেন্টেটিভ হয়ে কাজ করে, তাদের কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হয়। শুধু তাই নয়, এ রাজ্যের আমলারা, পলিসি মেকাররা কেন্দ্রীয় হারে ডিএ পায়। শুধু তাই নয়, পৃথিবীর সবচেয়ে বড় পে কমিশনের মাথায় বসিয়ে অর্থনীতিবিদ অভিরূপ সরকারকে বসিয়ে যে ডিএ শূন্য পে কমিশনটা ডিক্লেয়ার করেছিল তৃণমূল, সেই অভিরূপ সরকার কেন্দ্রীয় হারে